আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সভাধিপতি কাজলের কো মেন্টর বুদ্ধদেব, জেলা পরিষদে কো মেন্টর বুদ্ধদেব হাঁসদা, অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত বুদ্ধদেব হাঁসদা। বুদ্ধদেবকে কো মেন্টর পদে মনোনয়ন রাজ্যের। কাজলের থেকে দায়িত্ব বুঝে নেন বুদ্ধদেব হাঁসদা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, সভাধিপতি কাজলের কো মেন্টর বুদ্ধদেব, জেলা পরিষদে কো মেন্টর বুদ্ধদেব হাঁসদা, অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত বুদ্ধদেব হাঁসদা। বুদ্ধদেবকে কো মেন্টর পদে মনোনয়ন রাজ্য নেতৃত্বে। এইটা দিয়ে প্রথম সভাধিপতি কাজলের কো মেন্টর বুদ্ধদেব, জেলা পরিষদে কো মেন্টর বুদ্ধদেব হাঁসদা। ছবি দেখাচ্ছি আপনাদের। অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত বুদ্ধদেব হাঁসদা, তিনি সভাধিপতি কাজল শেখের কো মেন্টর। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, এর নেপথ্যে কি কোয়েশ্চেন? দেখো, সেটা হচ্ছে যে এই বুদ্ধদেব হাঁসদা, যাকে কিন্তু কো মেন্টর হিসেবে নিয়োগ করা হলো এবং তিনি কিন্তু সিলেক্টিভ, অর্থাৎ তাকে সিলেকশন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং তাকে কিন্তু তার চার্জ দিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। তবে এই যে বুদ্ধদেব হাঁসদা, তিনি আগেকার একজন সিপিএম নেতা মনসা হাঁসদা, তার ছেলে, তিনি আগে তৃণমূলে যোগদান করেন। তবে এই যে বুদ্ধদেব হাঁসদা, সে কিন্তু অনুব্রত ঘনিষ্ঠ। আর তবে রাজনৈতিক মহলের যে বক্তব্য, যে কাজলের ওপর কিন্তু সবকিছু নজরদারির জন্য কিন্তু বুদ্ধদেব হাঁসদাকে নিয়ে আসা হলো, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য। বেশ, আমাদের ত্রিস্তর পঞ্চায়েত কাঠামো, যেটা সেই কাঠামোই সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। তো স্বভাবতই আমাদের সভাধিপতি সাহেব বললেন যে এই যে সভাধিপতি, সহকারী সভাধিপতি, মেন্টর, কোমেন্টর, এই পদগুলো কিন্তু একেবারে মনোনীত এবং এটা রাজ্যের সর্বোচ্চ যে পর্যায়, সেই জায়গা থেকে কিন্তু মনোনীত করা হয়। বীরভূম জেলা পরিষদের উন্নয়নের যে ধারা রয়েছে, সেই ধারাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার তরফ থেকে যে সমস্ত সুপরামর্শ দরকার, প্রয়োজন রয়েছে, জেলা পরিষদের দেব। কোমেন্টর যে পদ, জেলা সভাধিপতি, সহ সভাধিপতি, মেন্টর, কোমেন্টর, ডিএম, এসপি, এইসব পদগুলো জেলা থেকে নির্বাচিত হয় না। এগুলো জেলা প্রশাসনিক সর্বোচ্চ পদ। সম্ভবত এই পদগুলো রাজ্য থেকে সর্বোচ্চ জায়গা থেকে এই পদগুলো নির্ধারিত হয় এবং সেখান থেকে যাকে কোমেন্টর বা এই পদে আসীন করেন, তিনি সেই পদে থাকেন। যে কোমেন্টর হিসাবে আমরা যাকে পেয়েছি এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত, আগামী দিনে বীরভূম জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আবারও নজর মালদায়, আবারও এক খুনের ঘটনা। এবার কালিয়াচক পড়ুয়া খুন। উচ্চ মাধ্যমিক পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হয় এখানে। বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে দেহ উদ্ধার। বুকের ডান পাশে ক্ষতচিহ্ন, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বলে অনুমান। কালিয়াচকের নওদার বিনপাড়ার ঘটনা। কথা বলবো, সেবকদেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, এক পড়ুয়ার মৃত্যু, খুনের ঘটনা, কে বা কারা জড়িত? দেখো, এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কি কারণে খুন বা কারা এই খুনের নেপথ্যে রয়েছে। তবে যে মারা গিয়েছে, গত রাত থেকে নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণীর স্থানীয় বেসরকারি স্কুলে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া শুভঙ্কর ঘোষ। গতকাল রাতে বাড়ি থেকে বেরোয়, বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তার হদিশ পায়নি। আর এরই মধ্যে আজকে বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি যে তার শরীরে গুলির আঘাত রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সত্যি গুলি কিনা তা ময়নাতদন্তের পরেই জানা যাবে, কিন্তু কেন খুন হলো তা কিন্তু এখনো রহস্যাবৃত। পুলিশ জানিয়েছে দ্রুত এই খুনের ঘটনায় কে বা কারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। আর স্থানীয় বাসিন্দারা বা পরিবারের লোকজন তারাও কিন্তু বলতে পারছেন না কেন খুন হয়ে থাকতে পারে এই যুবক। স্বাভাবিকভাবে একটা উচ্চ মাধ্যমিক পড়ুয়া, তার খুন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রুমেলা, বেশ, ছাব্বিশের ভোটকে টার্গেট করে সতর্ক তৃণমূল। দলে জালি মাল বাছাইয়ের নির্দেশ বাঁকুড়া জেলা নেতৃত্বের। কাজ না করলে দায়িত্ব থেকে সরানোর হুঁশিয়ারি। দলীয় কর্মীদের সম্মান দিতেও কড়া বার্তা। তৃণমূলকে কটাক্ষ বাঁকুড়ার বিজেপি বিধায়কের।
প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, প্রতিবারই কিন্তু অরূপ চক্রবর্তীর টার্গেট রয়েছে, কখনো বিরোধী দল রয়েছে, কখনো নিজের দলের কর্মীদেরকে তিনি একইভাবে সতর্ক করছেন এবং কখনো বা পুলিশকে। এবং আজ যেটা দেখা গেছে যে এই যে টার্গেট তিনি করেছেন, যেখানে বলছেন যে পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছেন, পঞ্চায়েতের প্রধান রয়েছেন, যখন দলের কর্মীরা যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না। কিন্তু এই পঞ্চায়েতের প্রধান যখন হয়েছেন তখন কিন্তু সেই কর্মীরা তাদেরকে পঞ্চায়েতের প্রধান করার ক্ষেত্রে উপযুক্ত যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে তিনি বলেছেন যে যেখানে কিছু জালি মাল দলে ঢুকে গেছে, যারা কিন্তু দলের যখন কর্মসূচি রাখা হচ্ছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। এবং দেখাচ্ছে একটা ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কর্মসূচি যখন রাখা হয়েছে জেলা স্তরে তখন কিন্তু পিছন দিকে চলে যাচ্ছে সেই সব কর্মীরা। তাদেরকে বলছেন চিহ্নিত করে রাখছে এবং আগামী দিনে যদি এই ধরনের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু দল থেকে তাদেরকে বের করে দিতেও কোনো পিছু হওয়া করবে না তৃণমূল নেতৃত্ব, এমন কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে এই সব কর্মীরা আগে থেকেই বুঝে গেছেন তৃণমূলের অবসান হচ্ছে এবং সেই কারণেই এই ধরনের কর্মীদের ব্যবহার তৈরি হয়েছে। যারা ভোট করে জিতাবে তাদের সম্মানটা চাই। যারা এই ভোটের এই দায়িত্বটা নেবে, এটা তো খুব কঠিন কাজ, এটা ইজি না। সেই কাজটা করতে হবে, সেই কাজটা ফাঁকি চলবে না, শিখতে হবে, না পারলে ছেড়ে দিতে হবে। যদি না পারে তাকে বলতে হবে যে আমি পারবো না, অন্য লোক দেবো, দায়িত্ব নেবো, কাজ করবো না, সব জালিমাল রাখবো না। নিজেদের ফোকাসটাকে আয়নার মধ্যে দেখুন, তারপর নিচু তলার কর্মীদেরকে জালি বলে অভিহিত করবে। নিচু তলার কর্মীরা হচ্ছে দেবতা, তারা হচ্ছে শক্তি, তাদেরকে জালি বলে সম্বোধন করা। আমি তৃণমূলের নিচু তলার কর্মী বন্ধুদের বলবো, আর কখন আপনাদের বিবেকের উদয় হবে? এরপর আপনারা ভাবুন যে আপনারা সত্যিই জালি না আপনারা এই দলকে ক্ষমতা এনেছিলেন। আপনারা পরবর্তী ক্ষেত্রে বিচার করুন। কেন্দ্রের আবাস যোজনার টাকা তছরূপের অভিযোগ। টাকা তছরূপে অভিযুক্ত বসিরহাটের নেতা। অধিকাংশ বাড়ির কাজ শেষ হয়নি বলে অভিযোগ। 2018 সালে বসিরহাটের 19 নম্বর ওয়ার্ডে 130 জনের জন্য আবাসের বাড়ি বরাদ্দ হয়, আর প্রতি বাড়ির জন্য বরাদ্দ হয় 3,68,000 টাকা। 3টি কিস্তি হয়ে যায়। তারপর কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে বসিরহাট পৌর এলাকার যে 19 নম্বর ওয়ার্ড, এই 19 নম্বর ওয়ার্ডে 2018 সালে যে কেন্দ্রের যে আবাসের বাড়ির জন্য যে 3,68,000 টাকা করে যে বরাদ্দ হয়েছিল, এখানে উপভোক্তা ছিল 130 জন। কিন্তু এই 130 জনের যেটা মধ্যে অধিকাংশ উপভোক্তাদের যেটা অভিযোগ যে সেই সময় যিনি আর কি এখানকার কাউন্সিলর ছিল ইলিয়াস আলী, তিনি এইসব উপভোক্তাদের পাস বই, ব্যাংকের বই, চেক তিনি নিজে নিয়ে নিয়েছিলেন এবং তিনি ব্যাংকের থেকে টাকা তুলে নিজেই সেই সব বাড়ি তৈরি করে দিয়েছিল, উপভোক্তাদের হাতে টাকা দেয়নি। এবং অধিকাংশ বাড়ি কোনোটা সম্পূর্ণ হয়নি, কিছু বাড়ি বিশ পর্যন্ত হয়েছে। আর যে কয়েকটি বাড়ি তৈরি হয়েছে সে কয়েকটি বাড়ির ফাটল ধরেছে, ছাদ খসে পড়ছে, এমনই কিন্তু বিভিন্ন অভিযোগ তুলছে এবং বিভিন্ন সময় তাদের কাছ থেকে টাকার দাবি করেছে এবং টাকাও তুলে নিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। যদিও এই বিষয়ে এলাকার মানুষ থেকে শুরু করে তৃণমূলের একাংশও কিন্তু এই ইলিয়াস আলীর বিরুদ্ধেই চলে গেছে। তারা কিন্তু মুখ খুলছে, তারা কিন্তু প্রতিবাদ করছে এবং তারা কিন্তু বিধায়কের থেকে শুরু করে বসিরহাট পৌর সভার যে পৌর প্রধান তার কাছেও কিন্তু এই ইলিয়াসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছে। এবং এই যে ইলিয়াস আলীর সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু পুরো বিষয়টাই কিন্তু অস্বীকার করেছে। তিনি যেটা জানিয়েছে তাকে কালিমালিপ্ত করা হচ্ছে, তার কারণ টাকা সবাই উপভোক্তারা নিজেরাই টাকা তুলে নিজেদের কাজ করেছে, তাকে কালিমালিপ্ত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে কিন্তু দাবি করছে ইলিয়াস আলী। ওকে, পরিস্থিতি পয়সা করেছে, কিছু দেয়নি, ভিত করার পয়সাও দেয়নি, লিংটন অবধি হয়েছিল তাও পয়সা দেয়নি, সব ফটো নিয়ে গেছে। তাহলে এই পর্যন্ত উঠলো কি করে? আমরা নিজেরা করেছি। তাহলে ওর আপনার নামে যে টাকা বসছিল তাহলে সে কোথায় গেল? সেটা তো আমরা বলতে পারছি না, দেবো, দিচ্ছি, দেবো। কে এটা? এটা ইলিয়াস হচ্ছে কাউন্সিলর। এখানকার কাউন্সিলর তো শোভাদত্ত মল্লিক, উনি তো দেখাশোনা করেন। তা আপনি কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ জানে। তা কিছু করেনি? না। 18 সালে ঘর বেনিফিশিয়ারি নিজেরাই করে নিয়ে দেখে নিয়েছে। যারা অভিযোগ করছে সর্বদা মিথ্যা, আর কোনো ইনকমপ্লিট ঘর নেই। আমাদের কাছে লিস্ট আছে, নিশ্চিত আছে লিস্ট। আপনি ওই লিস্ট সম্ভবত 130টা ঘর ছিল, আপনি ওই 130টা ঘরের লিস্ট ধরে ধরে আপনি বাড়ি বাড়ি গিয়ে আপনি পর্যবেক্ষণ করতে পারেন যে তাদের ঘর ইনকমপ্লিট কিনা।